আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জামাল উদ্দিন বাকলিয়া সরকারি কলেজের স্টুডেন্ট। এখন আমি ইন্টারমিডিয়েট মানবিক বিভাগের খ বিভাগের স্টুডেন্ট। তো আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে রাইট ফ্রম ব্র্যাকেট ভার্বস। তো আমরা জানি রাইট ফর্ম of verbs. Right from verbs টপিকটা খুব ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। তো আজকে আমি এসএসসি না আসলে সব ক্লাসের জন্য ক্লাস 6 টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। কিন্তু এই টপিকটা আমাদের ইংরেজি ক্ষেত্রে অনেক সহায়তা করে। তো আমি আলোচনা করব আজকে রাইট ফ্রম ব্র্যাকেট ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে কি রূপ অথবা গঠন। তো এখানে অফ মানে হচ্ছে কি এর অথবা র, ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া। তো আমরা তো জানি ভার্ব হচ্ছে কি পার্টস অফ স্পিচের একটি এলিমেন্ট। ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া, কিন্তু এটিকে রাইট ফ্রম ভার্বস এর পুরো অর্থ হচ্ছে কি ক্রিয়ার, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ বা গঠন। ক্রিয়ার রূপ বা সঠিক গঠন, রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ব্র্যাকেট ভার্ব বলতে আমরা কি বুঝি? এই রাইট ফ্রম ব্র্যাকেট ভার্বস বলতে আমরা কি বুঝি? তো রাইট ফ্রম ভার্বটা কি? তো রাইট ফ্রম ব্র্যাকেট ভার্ব হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বস বলতে ভার্ব এর অথবা ক্রিয়ার এর সঠিক রূপ বা গঠনকে বোঝায়। ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি এটা, যেটা রাইট ফ্রম ব্র্যাকেট ভার্ব। এই ভার্বকে বলা হয় হার্টবিট। যেমন মানুষের হার্টবিট আছে, তেমনি ইংলিশেরও হার্টবিট আছে। হার্টবিট অর্থ হচ্ছে হৃদস্পন্দন। এই ভার্বকে বলা হয় হার্টবিট, বাংলাতে বলা হয় হৃদস্পন্দন। তো আমরা তো জানবো একটি ভার্ব এর সঠিক রূপ। একটি ভার্ব এর সঠিক রূপ বা ফর্ম, তো এখানে লিখব রূপ কয়টি।
তো আমরা সহজভাবে বলতে পারি ভার্ব এর সঠিক ফর্ম বা রূপ কয়টি? যখন পার্টস অফ স্পিচ পড়ি, পার্টস অফ স্পিচ বা সেন্টেন্স বা লিঙ্কিং কানেক্টর বা ফ্রেজ সেন্টেন্স যেগুলো পড়ি, এগুলোর মধ্যে একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আমি ধরে নিলাম গো। গো একটি ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে কি যাওয়া। এর আগে আমাকে বলতে হয় ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো আমরা এখন জানবো ভার্বের সঠিক ফর্ম কয়টি। এটা ছিল আমাদের কোয়েশ্চন। ভার্বের রূপ দেখি, গো, গোস, গোইং, টু গো, ওয়েন্ট, গন। গো, গোস, গোইং, টু গো, ওয়েন্ট, গন। তো আমরা এখানে বলতে পারি ভার্বের ফর্ম হচ্ছে কি 6টি। ভার্বের ফর্ম হচ্ছে 6টি। গো ভার্বের বেস ফর্ম গোস, ইয়েস যুক্ত, গোইং, টু গো, ওয়েন্ট, গন। তো আমরা এখন একদম সহজভাবে বলতে পারি ভার্বের গঠন বা ভার্বের সঠিক রূপ হচ্ছে 6টি। এটা নিচে আমরা একটু আন্ডারলাইন করে নিই। আন্ডারলাইন করলে আমাদের বুঝতে সহজ হবে। আমি যে বললাম ভার্ব এর বেস ফর্ম, যেগুলো ভার্ব এর বেস ফর্ম, তো আমি এখানে দেখাইছি, আর একটু আমরা বুঝে নেব। গো বা এই যে গো এটা হচ্ছে কি, গো এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা বি নামে চিনি। তো ভার্ব এর সাথে যখন ইএস যুক্ত হয়, যেমন গুস এর সাথে যখন ইএস যুক্ত হয়, ভার্ব এর সাথে যখন এস বা ইএস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়, তখন এটার নাম হয়ে যায় এস বা ইএস যুক্ত ভার্ব। এটার নাম হয়ে যায় এস বা ইএস যুক্ত ভার্ব। এস বা ইএস, তো এখানে আমাকে বুঝতে হবে এস বা ইএস, এস কখন যুক্ত হয়, ইএস কখন যুক্ত হয়, এটা আমাদের একটু জানতে হবে। যখন ভার্ব এর শেষে, অর্থাৎ ভার্ব এর পরে, যখন ভার্ব এর পরে যখন এস, ডাবল এস, এস এস, সি এস, ও এক্স, ডাবল জেড, ভার্ব এর পরে যখন এগুলো থাকবে, এস এস, এস এস, সি এস, ও এক্স, জেড জেড, যখন এগুলো থাকবে তখন ভার্ব এর শেষে নিঃসন্দেহে আমরা ইএস যুক্ত করে দিব। তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। রাইট ফ্রম ভার্বের জন্য ব্যাপারটা আমাদের সহজ হয়ে যাবে। এরপর আসি ভার্বের সাথে আইএনজি, যে বললাম গোস, এরপর আসি গোইং। তো ভার্বের সাথে কেন আইএনজি করা হয়? হ্যাঁ, আইএনজি করলে এটার নাম কি হয়ে যায়, তো এখন আমরা চিনব। যখন ভার্বের সাথে যখন আইএনজি যোগ করা হয়, তখন এটার নাম হয়ে যায় ফার্স্ট পার্টিসিপল, অথবা V3 অথবা জেরাউন্ড। যেমন গু একটি ভার্ব, যখন আইএনজি যোগ করব, গুইন, তখন কি হয়ে গেল, গুইন হয়ে গেল। তো এটার নাম হয়ে যাবে তখন
ফার্স্ট পার্টিসিপল অথবা জেরান্ট হয়ে যাবে। ব্যাপারটা একদম ইজিলি ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা জানবো এরপর যখন ভার্ব এর আগে যখন টু থাকে তাকে আমরা কি বলি? ইনফিনিটিভ ভার্ব। তাকে আমরা বলা হয় ইনফিনিটিভ ভার্ব বলি। যখন ভার্ব এর আগে, মনে করো তুমি একটা ভার্ব নিছো ডু, একটা ভার্ব নিছো, তুমি এর আগে একটা প্রেপোজিশন টু বসায় দিলে, টু ডু, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। যখন ভার্ব এর আগে যখন টু থাকে তখন তাকে আমরা বলা হয়, তখন আমরা তাকে ইনফিনিটিভ ভার্ব বলি। তো এখন আসি আমরা went, goose, going, went, to go, went এটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ যাকে আমরা B2 নামে চিনি। গন, GONE, গন, যাকে আমরা ফার্স্ট পার্টিসিপল যাকে আমরা কি নামে চিনি? B3 নামে চিনি। তো আমরা ইজিলি বলতে পারি একটি ভার্বের রূপ হচ্ছে কয়টি? 6টি। goose, going, to go, went, gone. গো ভার্বের বেস ফর্ম। তো আমি বলেছিলাম এর আগে যখন ভার্বের শেষে যখন ডাবল এস যখন এগুলো থাকে তখন ভার্বের শেষে ডাবল এস CH OX Z থাকে, তখন আমরা নিঃসন্দেহে ভার্বের শেষে ES যুক্ত করে দেব। ভার্বের সাথে যখন ING থাকবে তখন প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল বা জেরান্ট বলতে পারে। ভার্বের আগে যখন টু থাকবে তখন আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। ভার্বের ফার্স্ট ফর্ম যাকে আমরা B2 নামে চিনি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল যাকে আমরা B3 নামে চিনি। ওকে, বাস এখন আমাদের রাইটিং ভার্ব শুরু হবে। রুল নাম্বার 1 ওইখানে আমরা দেখতে পাচ্ছি। যখন ভার্বের এস বা ইএস হয়, কখন ভার্বের এস বা ইএস যোগ হয়, হ্যাঁ, তখন আমরা রুল 1-এ বলতে পারি কোনো সেন্টেন্স, এখানে সেন্টেন্স মানে হচ্ছে কি, সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি বাক্য। তো আমরা বলি না, আমরা যখন কথা বলি এগুলো প্রত্যেকটা হচ্ছে কি বাক্য, কিন্তু সেন্টেন্স এর মধ্যে জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এটসেট্রা অ্যাডভার্ব থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে যেহেতু পারসন থার্ড পারসন, তার মানে হচ্ছে কি থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, যে কোনো নাম। এটি বস্তুর ক্ষেত্রে, এটি প্রাণী বা বস্তুর ক্ষেত্রে হয়। যখন হি ছেলে আর শি মেয়ে, ইট এটা বস্তু হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমাদের বুঝতে হবে জেনারেলি
রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এটসেট্রা ইত্যাদির পরে যদি অ্যাডভার্ব থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন কি হয়ে যায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ফর এক্সাম্পল, তো উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি, করিম টেক কফি ইয়াস্টারডে। করিম টেক কফি রেগুলারলি। করিম টেক, করিম এটা কোন পারসন? এটা হচ্ছে কি করিম, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। রেগুলারলি যখন এই যে আমি এখানে বলেছিলাম জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, তাকে এটা এই সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট ওকে ঠিক আছে। যেখানে করিম দেখতে পাচ্ছি, করিম যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, করিম যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন এই ভার্বের শেষে কী হবে? এস যুক্ত হবে, এস যুক্ত হবে। তো এখানে হয়ে যাবে টেক্স, বাস। এরপর আসি, হি অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট। হি অলওয়েজ ট্রাই লেভেল বেস্ট। তো এখানে হবে যদি অলওয়েজ থাকে, যদি কি থাকে, যদি সেন্টেন্সের মধ্যে যদি রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, অলওয়েজ থাকে, তখন এটা কি হয়ে যাবে? তখন এটাও হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝে নিলাম, যেহেতু অলওয়েজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু সাবজেক্ট, এই সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু এখানে কি হবে? ট্রাইস হবে, TRIES, ট্রাইস। আচ্ছা, তোমরা কি এখানে বুঝেছ IS কেন যুক্ত হয়েছে? আচ্ছা, IS কেন যুক্ত হয় এটা আমি একটু দেখাই। যখন আমরা অজনকতার দিকে চলে আসি, এই অজনকতা এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা একটু আমরা আন্ডারলাইন করে নিই, আন্ডারলাইন করলে আমাদের বুঝতে সহজ হবে। যখন ভার্ব এর শেষে SS, CS, OX, Z অর্থাৎ ডাবল জেড থাকলে তখন ভার্বের শেষে নিঃসন্দেহে কি হয়ে যায়? ইএস যুক্ত হয়, বাস। তো এখানে আমরা ইএস যুক্ত পারবো? টেক, নো স্যার। কেন? TAKE, টেকের মধ্যে স্যার এখানে কোনো আছে? এখানে এগুলোর মধ্যে কোনো একটা আছে? নেই স্যার। এই জন্য আমরা এখানে কি করব? এখানে শুধু এস যুক্ত করছি, এখানে আমরা কি করছি? এস যুক্ত করছি। হ্যাঁ, এরপর আসি ভার্ব এর শেষে ওয়াই থাকলে, অর্থাৎ ভার্ব এর শেষে ওয়াই থাকলে। আচ্ছা, এটা কি ট্রাই চেষ্টা করা, এটা একটি ভার্ব। ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর স্থলে বা ওয়াই এর জায়গায় IS যুক্ত হয়। ও ফ্যান্টাস্টিক কথা। আসলে রোমান্টিকতার এখানে একটা রোমান্টিক লুকায়িত আছে। এখানে ট্রাই যেহেতু বার, এখানে ওয়াই আছে। হ্যাঁ, এখানে ওয়াই আছে। হ্যাঁ, ওয়াই এর আগে এটা কি? ওয়াই এর আগে এটা হচ্ছে কি আর, তার মানে এটা হচ্ছে কি কনসোনেন্ট, এটা হচ্ছে কি কনসোনেন্ট। যখন ওয়াই এর আগে যখন কনসোনেন্ট থাকবে, তখন ভার্বের শেষে IS যুক্ত করে দেব, তখন IES যুক্ত করে দেব নিঃসন্দেহে। যখন আমরা কি করে দেব? যুক্ত করে দেব। স্যার এটা আমি বুঝি নাই, এখানে কনসোনেন্ট মানে হচ্ছে কি ক্যাপিটাল লেটার মানে হচ্ছে কি 26টি, অর্থাৎ বাউল কয়টি? 5টি, অর্থাৎ বাউল 5টি আর 21টা হচ্ছে কি কনসোনেন্ট, অর্থাৎ এগুলো হচ্ছে কি কনসোনেন্ট। যেমন এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে কি বাউল, কিন্তু সেমি বাউল আছে WY, এগুলো হচ্ছে কি সেমি বাউল। এগুলো ছাড়া আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। ওকে, হ্যাঁ। তো এখন আমরা এখন আসি 2 নাম্বারেতে। নাম্বার 2, কোনো সেন্টেন্সে
আমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কোনো সেন্টেন্স দ্বারা যদি চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, খুব ফ্যান্টাস্টিক কথা, চিরন্তন সত্য যেগুলো গড গিফটেড, যেগুলো প্রদত্ত, যেগুলো গড গিফটেড হয়, যেমন চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, অথবা অভ্যাসগত কর্ম হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এখানে আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা একটু আন্ডারলাইন করে নিই। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি চিরন্তন সত্য হলে তখন চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম হলে তখন হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। স্যার আমরা কি বলতে পারি ইএস কেন যুক্ত হয়, ইএস কখন যুক্ত হয়? অর্থাৎ ভার্বের শেষে আমি আবারও বলছি, যখন ভার্বের শেষে এস ও এক্স ডাবল জেড যখন এগুলো থাকবে, তখন ভার্বের শেষে ইএস যুক্ত হবে। এগুলো ছাড়া অন্য সব ক্ষেত্রে এগুলো ছাড়া অন্য সব ক্ষেত্রে এস যুক্ত হবে। ক্লিয়ার? হ্যাঁ। ফর এক্সাম্পল, তো উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারবো এখন, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। দ্য আর্থ পৃথিবী মুভ রাউন্ড দ্য সান। তো মুভ এখানে এগুলো আছে, এস ও এক্স ডাবল জেড এগুলো আছে নেই স্যার। নিঃসন্দেহে আমরা কি ভার্বের শেষে আমরা কি করে দেব? এস যুক্ত করে দেব। এস এগুলো ছাড়া এস যুক্ত করে দেবো, তখন কি হয়ে যাবে? মুভস। ওকে, উই নো দ্যাট। তো দ্বিতীয় উদাহরণের মাধ্যমে আমরা আসি, বা দ্বিতীয় উদাহরণের মাধ্যমে আমরা জানতে পারবো। উই নো দ্যাট, আমরা জানি যে আইস ফ্লোট অন ওয়াটার, অর্থাৎ পানির উপর দিয়ে শীতল প্রবাহ বয়ে যায়, সেটা আমরা সবাই জানি। দেন ফ্লুট মানে হচ্ছে কি? আসলে ফ্লুট মানে হচ্ছে কি? প্রবাহিত হওয়া। এই যে ফ্লুট, এটা হচ্ছে কি ভার্ব, যখন এটা কি হয়ে যাবে? এস যুক্ত হয়ে যাবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন এটা এস যুক্ত হয়ে যাবে। ফ্লুট এস যুক্ত হয়ে যাবে। তো এখানে হবে FLOATS, অনলি এস যুক্ত হয়ে যাবে। কখন আমরা এস যুক্ত করব? যখন এইগুলো থাকবে, যখন এই ফর্মগুলো থাকবে, তখন আমরা ইএস যুক্ত করে দেবে। এগুলো ছাড়া অন্য সব ক্ষেত্রে এস যুক্ত হবে। ওকে, আচ্ছা আসি। তো এখন জানবো, যখন ভার্বের শেষে আইএনজি হয়, যখন ভার্ব এর সাথে আইএনজি হয়, সকল প্রেপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শুধুমাত্র টু ছাড়া ভার্ব এর বেস ফর্ম বা B1 হয়। ফর এক্সাম্পল, ফর সলভ দ্য প্রবলেম আই ফেল্ট রিল্যাক্সড। তো এখানে প্রেপোজিশন কোনটা? এখানে হচ্ছে কি ফর। এই ফর এটা হচ্ছে কি প্রেপোজিশন। তো ভার্ব এর প্রেপোজিশন এর পরে এই যে প্রেপোজিশন, এখানে ভার্ব আছে সলভ মানে হচ্ছে কি সমাধান করা, সলভ। যখন প্রেপোজিশন আছে, তখন এটা হয়ে যাবে সলভিং। উই নো you are not allowed without permit. We are not allowed without permit. এই যে পারমিট, হ্যাঁ, পারমিটের আগে আছে প্রেপোজিশন। কি প্রেপোজিশন।
এই উইদাউট এটা হচ্ছে কি প্রেপোজিশন। যখন ভার্ব এর আগে যখন প্রেপোজিশন থাকে তখন ভার্ব এর সাথে কি হয়ে যায়, আইএনজি যোগ হয়ে যায়, তখন হবে পারমিটিং। তখন হয়ে যাবে পারমিটিং। আচ্ছা, তো অজানা কথার দিকে আসে আমরা। প্রেপোজিশন এর পরে ভার্বের সাথে কি হয়ে যায়, আইএনজি যোগ হয়ে যায়। আইএনজি যোগ হয়, যখন আইএনজি যোগ হবে তখন এই ভার্বটার নাম হয়ে যাবে জেরান্ট অথবা নাউন হয়ে যাবে। জেরান্ট অথবা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। এই যে এখানে পারমিট, যেহেতু প্রিপোজিশন আছে তখন আইএনজি যোগ হয়েছে প্রিপোজিশন। এই যে এটা যখন আইএনজি যেমন পারমিটিং হয়ে গেছে, এটা হবে কি, এটা হবে কি জেরান্ট বা নাউন হয়ে যাবে। রোল সার্ভে নাম্বার 4, কিছু ওয়ার্ড বা ফ্রেজ এর পর ভার্ব এর সাথে আইএনজি হয়, সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো হচ্ছে, কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলোর সাথে কি হবে, আইএনজি হবে, যেগুলোর সাথে আইএনজি হবে। যেমন কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ অ্যা ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, ডিভোটেড টু, এডিক্টেড টু, সাবজেক্ট টু, ক্যান নট বেয়ার, ফেল লাইক, নো ইউজ, অট, স্টপ, অ্যাভয়েড, এটসেট্রা। এগুলো থাকলে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তখন ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। স্যার এতগুলো আমাদের কি মনে রাখা সম্ভব না স্যার? যেগুলো পরীক্ষায় একটু কমন, যেগুলো পরীক্ষায় চলে আসে, এগুলো আমরা দাগেই নেই। হ্যাঁ, বি ইউজ টু, এটা যে কোনো পরীক্ষায় চলে আসে। বি ইউজ টু আন্ডারলাইন করে নিয়ে সুবিধার্থে, এগুলো একটু আমাদের ভালো করে জানতে হবে। হ্যাঁ, আমাদের এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। বি ইউজ টু, get used to, be used to, get used to, with a view to, look forward to, prefer to, addicted to, subject to, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। আমি আবার রিমাইন্ডার দিচ্ছি। Would you mind, cannot help, be used to, get used to, with a view to, look forward to, prefer to, devoted to, addicted to, subject to, cannot bear, feel like, no used, ought, stop, avoid to। যখন এগুলো থাকবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হি ক্যাননট হেল্প পিপ আস। এখানে পিপ, আসলে পিপ মানে হচ্ছে কি উকি মারা। পিপ মানে এখানে পিপ অর্থ হচ্ছে কি উকি মারা। হ্যাঁ, যখন এখানে কি আছে, এখানে ক্যাননট হেল্প, এখানে কি আছে, ক্যাননট হেল্প, কই ক্যাননট হেল্প, এই তো ক্যাননট হেল্প, এই তো ক্যাননট হেল্প, ফ্যান্টাস্টিক। এই যে এখানে ক্যাননট হেল্প আছে, তখন ভার্বের সাথে কী হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে যাবে। এই যে এখানে ভার্ব, পিপ মানে হচ্ছে কি উকি মারা, একটু তাকিয়ে দেখা আর কি। হ্যাঁ, তখন এটার সাথে কি হয়ে যাবে, তখন আইএনজি যোগ হয়ে যাবে, পিপিং। বাচ। এরপরে উদাহরণ রাশি। উই অল ওয়েন্ট টু অসিস উইথ আ ভিউ টু সি দ্য আনসিন। হ্যাঁ, এটা হচ্ছে অসেস। অসিস এটা হচ্ছে কি OAXIX, অসিক্স মানে হচ্ছে কি মরুভূমি। হ্যাঁ, মরুদ্যান, এটা বলা হয় কি, এটা বলা হয় মরুদ্যান। এই যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ অ্যা ভিউ টু। হ্যাঁ, এগুলোর মধ্যে আছে উইথ অ্যা ভিউ টু, কই উইথ অ্যা ভিউ টু। হ্যাঁ, এখানে সেন্টেন্সের মধ্যে কি আছে, উইথ অ্যা ভিউ টু, তখন ভার্ব এর সাথে কি হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে যাবে। যেমন সিন, উইথ অ্যা ভিউ টু থাকলে তখন কি হয়ে যাবে,
তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। সিন, SEEING। তো আজকে অতটুকু, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা আরও কিছু জানবো, কিন্তু হয়তো এটা আমার জীবনের প্রথম ভিডিও। আমার কেমনে মনে হয়েছে, মানে আমি একটা ভিডিও করব, দেখি আমার ভিডিওটা কেমন লাগে বা কেমন হয়, সবাই কি বুঝতে পারে কিনা। যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী যাতে আরও নতুন নতুন ভিডিও আপডেট করতে পারি। আজকের মতো সমাপ্তি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।